আমার মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি আজ আপনাদের কাছে। সেই দিন সকাল সকাল আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম মেঘালয়ের অন্যতম সুন্দর শহর চেরাপুঞ্জি ঘুরে দেখার উদ্দেশ্যে। দিনটি ছিল অসাধারণ সব অভিজ্ঞতায় ভরা। সেদিন দেখে নিয়েছিলাম মেঘালয়ের পার্বত্য অঞ্চলের অপূর্ব সৌন্দর্য, অনুভব করেছিলাম চুনাপাথর নির্মিত মাউসময় গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা, সাথে দেখে নিয়েছিলাম ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত ও জেনে নিয়েছিলাম তার নামের পিছনে থাকা এক মর্মান্তিক ঘটনা সম্পর্কে। আর অবশ্যই সাক্ষী হয়েছিলাম উত্তর পূর্ব ভারতের অন্যতম ওয়াটারফলস সেভেন সিস্টার ওয়াটারফলসের অপরূপ সুন্দর দৃশ্যের। শুধু এই নয়, এর সাথে দেখে নিয়েছিলাম পূর্ব খাসি পার্বত্য অঞ্চলের আরও বেশ কয়েকটি সুন্দর জায়গা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার মেঘালয় সফরের দ্বিতীয় দিনের ভিডিও। গুড মর্নিং সকলকে। আজ 30শে মার্চ সকাল 7টা বাজে আর আমি বেরিয়ে পড়েছি আমার হোটেল থেকে। তো আজকে শিলংয়ের আকাশ বেশ পরিষ্কার, বেশ রৌদ্র উজ্জ্বল রয়েছে। কালকে যেমন আকাশ মেঘলা মেঘলা ছিল, আজকে সেরকম নেই। আশা করি আজকের দিনটা ভালোই যাবে। এবার যেহেতু আমি চেরাপুঞ্জি যাব, সেহেতু চেরাপুঞ্জি হয়তো একটু মেঘলা হতে পারে, বৃষ্টি হতে পারে, কিন্তু আজকে সকালবেলা শিলংয়ের আকাশ দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। তো আমি এই মুহূর্তে আমার ঠিক হোটেলের সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল, সেই ট্যাক্সি নিয়ে যাচ্ছি এমটিডিসি ট্যুরিজম যে ডিপার্টমেন্ট, সেখানে আমার হচ্ছে বাস রয়েছে, যেটা কালকে আমি টিকিট করেছিলাম। তো সেই বাস ছাড়া টাইম হচ্ছে 8টার সময়, তো আমাকে মোটামুটি বলেছে 7:30টার মধ্যে পৌঁছে যেতে। সেই জন্য এখন ট্যাক্সি নিয়ে নিলাম, নাহলে চেষ্টা করতাম হেঁটেই চলে যাওয়ার। তো এখন যে ট্যাক্সিতে করে যাচ্ছি সেটা নিল হচ্ছে 150 টাকা বলছিল, আমি 120 টাকা বললাম। তো তাতে রাজি হয়ে গেল যে দাদা চালাচ্ছে গাড়ি। ঠিক আছে, চলুন দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। এখন সকাল 7:10 আর আমি পৌঁছে গেলাম এমটিডিসির যে অফিস রয়েছে সেখানে। তো খুব তাড়াতাড়ি চলে এলাম ট্যাক্সি করে, মোটামুটি লাগলো 4 মিনিট মতো হবে। তো এই হচ্ছে স্টেট কনভেনশন সেন্টার। এই হলের মধ্যে রয়েছে মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস। আপনি শিলং থেকে আসার জন্য এমটিডিসি অফিস বললেও সবাই বুঝবে, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, বা যে গাড়ির ড্রাইভাররা তারাও বুঝবে। আর যদি না বুঝতে পারে তাহলে বলবেন স্টেট কনভেনশন সেন্টার। এই স্টেট কনভেনশন সেন্টারের নাম নিলেই কিন্তু আপনাকে পৌঁছে দেবে এমটিডিসির অফিসে। এই সামনেই দেখা যাচ্ছে এখানে রিসেপশন, বেশ সুন্দরভাবে সাজানো অফিসটা। শিলংয়ের এই এমটিডিসি অফিস খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে অফিসে এসে বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখার জন্য ইচ্ছে মতন বাস ট্যুর বুক করে যেতে পারেন, অথবা যদি ফোন করে বাস ট্যুর বুক করতে চান তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে এমটিডিসির কন্ট্যাক্ট নাম্বারে কল করে ট্যুর বুক করতে পারেন। আচ্ছা, সকাল 7:45 এই মুহূর্তে খবর এলো যে বাস চলে এসছে, বাস দাঁড়িয়ে রয়েছে। এই সামনেই রয়েছে আজকে ট্যুরের বাস চেরাপুঞ্জি যাওয়ার, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বাস নাম্বার আগের থেকে বলে দিয়েছে, লাস্টে 1206। এই বাসে করে আজকে যাব চেরাপুঞ্জি ট্যুরে। বেশ সুন্দর বাস, কমপ্লিট এসি, বাসের কন্ডিশন বেশ ভালো। সেই দিন এই বাস ট্যুরে চেরাপুঞ্জির মোট 8টি সাইট দেখানো হয়েছিল। আর এই সম্পূর্ণ বাস ট্যুরে আমাদের সাথে ছিলেন একজন ট্যুর গাইড। ঘড়িতে 8:05 আর আমাদের বাস ছেড়ে দিল এমটিডিসি অফিস থেকে চেরাপুঞ্জি উদ্দেশ্যে। জাস্ট তার আগেই যে ট্যুর গাইড সে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেলো, যেগুলো হচ্ছে আমাদের অ্যাজ এ ট্যুরিস্ট ফলো করার দরকার। আর বাস ছাড়া ঠিক 5 মিনিট আগে একটা করে জলের বোতল, এরকম ছোট জলের বোতল দিয়ে গেল। আমার যে বাসের সিটটা পড়েছে একদম পিছনের দিকে, কিন্তু একটা সুবিধা হচ্ছে এই উইন্ডো সাইড, ফলে আমার কোনো অসুবিধা নেই।
আগের দিন রাতে বৃষ্টি হওয়াতে নির্ঘাত পরের দিন আকাশে মেঘ থাকবে ভেবে মনটা বিষণ্ণ হয়েছিল, কিন্তু সকালে এমন ঝলমলে রোদ আর নির্মল আকাশ দেখে রাতের বিষণ্ণতা সম্পূর্ণ মিলিয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমাদের বাস চলেছে ন্যাশনাল হাইওয়ে 106 ধরে, যেই রাস্তা ধরে কালকে আমি এসেছিলাম ওই এলিফ্যান্টা ফলস এবং শিলং পিক দেখতে, ওই রাস্তা দিয়ে আজকে চলেছে চেরাপুঞ্জির পথে। চেরাপুঞ্জি স্থানীয় খাসি ভাষায় শহরা নামে পরিচিত। ব্রিটিশরা এই শহরা শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে না পেরে বিকৃতভাবে চূড়া বা চেরা বলে উচ্চারণ করত। ক্রমে সেই বিকৃত উচ্চারণ থেকেই চেরাপুঞ্জি নামে উৎপত্তি হয়। সকাল 8:43, আর এখন আমাদের বাস ক্রস করছে মাইলিয়াম ভিলেজ। সেই দিন সকালের হালকা ঠান্ডা আবহাওয়া ও রাস্তার দুধারের সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য মনটাকে একেবারে সতেজ করে দিয়েছিল। এই এমটিডিসি বাস ট্যুর সার্ভিসে প্রতিটি স্পটের এন্ট্রি টিকিট মূল্য বাস ফেয়ারের সাথেই ইনক্লুডেড থাকে। তো ঘড়িতে এখন সকাল 9:16। আমরা পৌঁছলাম আমাদের যে ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে মাওডক ভিউ পয়েন্ট। এখান থেকে একটা শুনেছি একটা গর্জ যে হয়, দুটো পাহাড়ের যে নিচে উপত্যকা এবং দুটো পাহাড় এসে যেখানে মিশেছে দুপাশ থেকে, সেই ভিউটা দেখা যায়, ভি শেপড গর্জ দেখা যায়। রাস্তার ওপর থেকেই এই মকডক ডিম্পিপ ভ্যালির একটি 180 ডিগ্রি ভাস্ট ভিউ পাওয়া গেলেও এর অপরূপ সুন্দর ভিউ পাওয়ার জন্য কিন্তু যেতে হবে রাস্তার থেকে একটু নিচের দিকে থাকা ভিউ পয়েন্টে। এই জায়গা দিয়ে আপনাদের নিচে নেমে যেতে হবে। এই যে ভিউ পয়েন্ট, এখান দিয়ে নিচে নেমে যেতে হবে। যেখানেও একটা ওই লোকাল খাসি ড্রেস ভাড়া করে পরার জায়গা রয়েছে। এখান দিয়ে একটু সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার জন্য, এক্স্যাক্ট যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য। আর ওই জায়গায় পৌঁছলে ভিউ কিন্তু ভালোই পাওয়া যাবে। এই একটা জায়গা করা রয়েছে, ঝুলন্ত জায়গা, কিন্তু এখান দিয়ে ভিউ তেমন নেই, জঙ্গলের ভিউ রয়েছে। আচ্ছা, এরও যদি নিচে নেমে যাই তাহলে হচ্ছে একটা ভালো ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে উপর থেকে যত সম্ভব। হ্যাঁ, এই যে সামনেই দেখা যাচ্ছে মেন মাওডক ভ্যালি ভিউ পয়েন্ট। এই মেন রোড থেকে একটু নিচে নেমে এলেই সিঁড়ি ধরে এখান থেকে ভ্যালির একটা ভাস্ট ভিউ পুরো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখান দিয়ে নিচে গেলে 50 টাকা করে টিকিট অ্যাডাল্টদের জন্য। তো নিচে একটা ওয়াটারফলস আছে, এই বোর্ডে লেখা রয়েছে শাইড সুম পুরী ওয়াটারফলস। এই যে বোর্ডে যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে ওয়াটারফলসের ছবি। কিন্তু এই গেটটা থেকে 300টা সিঁড়ি নিচে গেলে তারপর সেই ওয়াটারফলস। আর আমাদের বাসে ফিরে যাওয়ার টাইম হচ্ছে 9:44, ফলে সেরকম সময় করে উঠতে পারবো না, ফলে আমি আর নিচে যাচ্ছি না। কিন্তু যারা গাড়ি রিজার্ভ করে আসবেন তারা কিন্তু যথেষ্ট সময় পাবেন এবং তারা একটু কষ্ট করতে পারলে নিচে গিয়ে ওয়াটারফলসটা দেখে আসতে পারেন। আর এখান থেকে পুরো ভাস্ট এই যে মাওডক ভ্যালির ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। দুপাশ থেকে পাহাড়ের সারি নেমে এসে এখানে ভি আকার একটা শেপ নিয়েছে। এই ধরনের যে পাহাড়ের যে গঠন, এটাকে ইংলিশে গর্জ বলা হয়। অপূর্ব সুন্দর একটা জায়গা। তো নিচে তো যেতে পারলাম না সময়ের অভাবের জন্য, কিন্তু যেটুকু দেখলাম অসাধারণ দৃশ্য। খুব সুন্দর হাওয়া বইছে এখানে,
দারুণ হাওয়া বইছে। টেম্পারেচার ওই ধরুন মোটামুটি 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বিশাল ঠান্ডা লাগছে তাও নয়, যদি আমার গায়ে একটা সোয়েটার রয়েছে, একটা জ্যাকেট রয়েছে, কিন্তু তাতে গরমও খুব বেশি লাগছে না, ঠান্ডাও খুব বেশি লাগছে না। নিচের খাদটা দেখা যাচ্ছে অনেকটা গভীর, পুরোটা তো দেখা যাচ্ছে না কারণ জঙ্গল রয়েছে পুরো, কিন্তু বেশ খানিকটা গভীর আছে কিন্তু নিচে। পরে হচ্ছে রাস্তা, এখান দিয়েই এই দিক দিয়ে সিঁড়ি করে নিচে নেমে এলেই আপনি এই স্পটটায় আসতে পারবেন। চলুন এবার ওঠার পালা। চেরাপুঞ্জি ভ্রমণে এসে প্রথম যে সাইট সিন সেটা দেখে কিন্তু মন পুরো ভরে গেল। অপূর্ব সুন্দর দৃশ্য। চড়াইয়ের সময় একটু কষ্ট হতে পারে, বেশ কতগুলো স্টেপস রয়েছে এখানে, তবে সিঁড়িগুলো খুব একটা স্টিফ নয়, ফলে অতটাও কষ্ট হওয়ার কথা নয়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। হ্যালো ব্রাদার। ভিউ পয়েন্টের ঠিক অপোজিট সাইডে এই কতগুলো দোকান রয়েছে এবং একটা ছোট রেস্টুরেন্টও রয়েছে। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করিনি, তো দেখি যদি কিছু পাই। সেদিন এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য আমি পুরি সবজি অর্ডার করলেও খাওয়ার সময় আর হয়ে ওঠেনি। পুরি দিতে লেট হচ্ছিল, ফলে অর্ডার ক্যান্সেল করতে হলো, কারণ আমাদের বাসের ডিপার্চার টাইম হচ্ছে 9:44। তো তার আগে এই বাস হর্ন মারা শুরু করে দিয়েছে, ফলে জাস্ট আমি একটা কেক কিনে নিলাম 10 টাকার, একটা গুড ডে বিস্কিট কিনে নিলাম। তো মনে হচ্ছে আজকে ওই খেয়েই ব্রেকফাস্ট করতে হবে। বর্তমানে মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলেও একসময় কিন্তু এই খ্যাতির অধিকারী ছিল চেরাপুঞ্জি। 1861 সালে এখানে এক বছরে 26,461 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা এখনও পর্যন্ত বিশ্বের সর্বাধিক এক বছরের বৃষ্টিপাতের রেকর্ড। সকাল 10:20 আর আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি শহরা শহরে, অর্থাৎ চেরাপুঞ্জিতে। Alright everyone, so we are here at the next part of our tour, that is the Eco Park. But before that, let me inform you that now we have officially entered Cherrapunji. Okay? তো ঘড়িতে এখন সকাল 10:35 আর আমরা এসে পৌঁছালাম চেরাপুঞ্জি ইকো পার্কে, বা শহরা ইকো পার্কও বলা হয়। এখান থেকে অ্যাকচুয়ালি চেরাপুঞ্জির যে টেরিটরি সেটা শুরু হচ্ছে, আর এখান থেকে মেন দেখার জায়গা হচ্ছে এখানে একটা পার্ক করা রয়েছে, নাম দেওয়া হয়েছে ইকো পার্ক। একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে 7 সিস্টার ফলসের কিছুটা অংশ দেখা যায়। অ্যাকচুয়ালি এই পার্কটার ঠিক নিচের দিকেই বলে 7 সিস্টার ফলস রয়েছে। অন্য একটা পয়েন্টে যাওয়া হবে যেখান থেকে 7 সিস্টার ফলস আরও ভালো করে দেখা যাবে, কিন্তু এখান থেকেও কিছুটা অংশ দেখা যায়। বেশ সুন্দর জায়গা, আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যে লোকাল খাসি জিনিসপত্রের। আচ্ছা, আর একটা জিনিস, প্রত্যেকটা পয়েন্টে যখন পৌঁছচ্ছি বাস থেকে নামার ঠিক আগের মুহূর্তে কিন্তু যে গাইড রয়েছে সে কিন্তু সেই জায়গাটা সম্পর্কে একটা ছোটোখাটো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এক্স্যাক্ট কোন জায়গায় এসে আমরা পৌঁছালাম সেখান থেকে আমরা জানতে পারছি। ওয়েদার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল, মেঘে ছেয়ে গেল পুরো আকাশ। এই শহরা ইকো পার্কের এন্ট্রি টিকিট মূল্য 20 টাকা। তবে এই টিকিট মূল্য বাস ফেয়ারের সাথে ইনক্লুডেড থাকার কারণে আমাকে আর আলাদা করে দিতে হয়নি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং ভিতরে কিন্তু খাসি ট্র্যাডিশনাল ড্রেস পরার জন্য সেই জায়গা রয়েছে। এখানে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের বাইরেই দেখছি খাসি ট্র্যাডিশনাল ড্রেস পরার জন্য জায়গা রয়েছে। সমগ্র মেঘালয়ের যে লোকাল মানুষ, মূলত আমরা যে অঞ্চলে রয়েছি খাসি জনজাতি গোষ্ঠীর অঞ্চলে রয়েছি,
এখানকার মানুষ কিন্তু নিজেদের অঞ্চলকে, নিজেদের জায়গাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, প্রকৃতি এবং পরিবেশকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ফলে যে কোনো ট্যুরিস্ট যদি এখানে এসে নোংরা করে, সেখানে যদি আপনি কোনো প্লাস্টিক ফেলেন বা বোতল যদি জল খেয়ে যদি ফেলে দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু পানিশেবল। মানে সেখানে বিভিন্ন জায়গায় ফাইন করা হয়, বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, এবং যথেষ্ট ভালো মতো অ্যামাউন্টই এখানে কিন্তু ফাইন করা হয়। ইকো পার্কের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছের সম্ভারের সাথে রয়েছে একটি বাচ্চাদের খেলার জায়গা। এই ইকো পার্ক ভিউ পয়েন্ট থেকে চেরাপুঞ্জির ফেমাস গ্রিন ক্যানিয়নের একটি ভাস্ট ভিউ পাওয়া যায়। অসাধারণ ভিউ, অপূর্ব সুন্দর দৃশ্য। আর তার সাথে একটা হালকা হাওয়া বইছে, গরম আছে কিন্তু হাওয়াটার জন্য সেরকমভাবে গরম লাগছে না। আচ্ছা, আর একটা জিনিস, এখানকার যে ভূমিরূপটা দেখছেন সেটা অনেকটা পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূমের সেরকম ভূমিরূপের মতো লাগছে না? তো মনে করা হয় ওই পুরুলিয়া বাঁকুড়ার যে মালভূমি অঞ্চল, তারই একটা বিচ্ছিন্ন অংশ কিন্তু মেঘালয়। এবং তার জন্য দেখবেন যে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে যেমন পুরুলিয়া বাঁকুড়ার যেমন মাটি লাল হয়, তেমন এখানকারও কিন্তু মাটি অনেকাংশে লাল। মেঘালয়ের বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফলসের মূল ধারাটি বয়ে চলেছে ঠিক এই জায়গা দিয়ে। এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আবার সময় চলে এলো। তো অ্যাকচুয়ালি যে হল্টের টাইমগুলো সেগুলো খুব বেশি কম নয়, 20 মিনিট করে, 15 মিনিট করে, কিন্তু জায়গাগুলো এতটা বড় যে ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগছে। এখানে বেশ কতগুলি সুভেনিয়ার রাখা রয়েছে, যেগুলো আপনারা কিনতে পারেন মোটামুটি 150 টাকার মধ্যে। তো আমি তার মধ্যে থেকেই একটা কিনলাম, এটা নিল 100 টাকা। এটা বাকিগুলোর মধ্যে বেশ ভালো লাগলো, ওই জন্য। বিভিন্ন ধরনের রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। যেমন ওপরেগুলোর দাম হচ্ছে 100 টাকা, আর নিচের এইগুলো যেগুলো জাস্ট ফটো মতো করা, ফটো ফ্রেম, তার পিছনে ম্যাগনেট লাগানো আছে, এগুলো হচ্ছে 50 টাকা। তো এটা আমি কিনলাম, এটা নিয়ে যাব বাড়ির জন্য। এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে মেঘালয় ঘুরতে এসেছিলাম তার। তো এটাই জাস্ট পছন্দ হলো, 100 টাকা নিল, পিছনে ম্যাগনেট লাগানো আছে, বেশ সুন্দর। আপনারা এসেও কিন্তু এখানে এরকম জিনিস কিনতে পারেন। এই ইকো পার্কের মধ্যে রয়েছে ইকো পার্ক গেস্ট হাউস। আপনারা যদি চেরাপুঞ্জি ভ্রমণ করতে আসেন ও এই গেস্ট হাউসে থাকতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া মোবাইল নম্বরে কল করে এখানে রুম বুক করতে পারেন। তো খিদে তো লেগেছে, এবং এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে খাওয়া সম্ভব হচ্ছে না, কারণ সময়গুলো সবই সীমিত। তো ওই জন্য ফল কিনে নিচ্ছি 50 টাকা দিয়ে। মিক্সড আছে পাইনঅ্যাপেল এবং ওয়াটারমেলন, তো সেটাই বাসে যেতে যেতে খাবো। So we are now back at our next part of the tour, that is a Mausmai Cave. Mausmai Cave, in our local language we call it Krem Puban. Okay, if you Google also it's there, Krem Puban. সকাল 11:20 আমাদের নেক্সট স্পটে আমরা পৌঁছে গেলাম, সেটা হচ্ছে মাউসমাই কেভ। চুনাপাথর দ্বারা নির্মিত স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটের যে গঠনগুলো সেগুলো রয়েছে কেভের মধ্যে। তো আমাদের টাইম দিয়েছে মোটামুটি ওই 1 ঘন্টা মতো, তো তার মধ্যে আমাদের ফিরে আসতে হবে। নামার আগে যে গাইড আছে সে গাইড আমাদের বলে দিলেন যে যদি মনে হয় রিস্কি, কারণ কেভের ভিতরে কিছু কিছু রাস্তা আছে খুবই সংকীর্ণ, খুবই ন্যারো রোড, যদি মনে হয় যে রিস্কি, স্টেপও আছে, এগুলো খুব স্টিফ হতে পারে, যাদের পায়ের সমস্যা আছে, তাহলে কোনো রকম রিস্ক না নিয়ে ভিতরে না ঢোকার জন্য। এবং যারা ফিট মনে করবে তারা ভিতরে ঢুকতে পারবে, ঠিক আছে? তো চলুন দেখা যাক।
এন্ট্রান্স ফিস, সেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য 30 রুপিস, চিলড্রেন বিলো 10 ইয়ার্স 10 টাকা। আচ্ছা, শুটিং ফিল্মের জন্য কিন্তু যথেষ্ট টাকা রয়েছে, সেটা হচ্ছে 1000 টাকা। তবে প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করলে 1000 টাকা চার্জ লাগে। মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি করলে কোনো চার্জ লাগে না। এই চুনাপাথর দ্বারা নির্মিত মাউসমাই গুহা দৈর্ঘ্যে 150 মিটার লম্বা। রাস্তা কিন্তু খুব বেশি স্টিফ নয়, এখন পর্যন্ত ভিতরে আরামসে এন্টার করা যাচ্ছে। সরি আচ্ছা, ভিতরে কিছু কিছু জায়গায় সিমেন্টিং পাথর করা রয়েছে। তো এইখান দিয়ে বেশ একটা ন্যারো জায়গা রয়েছে, এখান দিয়ে আর है क्या? एक एक करके जाओ। हाँ लकी চলো, বেশ ন্যারো জায়গা। এখান দিয়ে এরম মাথা নিচু করে এইভাবে মাথা নিচু করে যেতে হবে। এখানে কিন্তু স্লিপ কাটার ভয় আছে। স্লিপ করার ভয় কিন্তু আছে এখানে। সামনেটা দেখাই। আচ্ছা, এখানে আবার একটু রাস্তা চওড়া হয়েছে, কিন্তু এই যে উপর দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু জল পড়ে যাচ্ছে। ভিতরে রাস্তা ভালোই করা রয়েছে, কিন্তু মাথা সামলে যেতে হবে। অপূর্ব সুন্দর, অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। ঠিক আছে, এবার দাঁড়াও। হ্যাঁ, এই হচ্ছে উপরের থেকে যে ঝুলছে পাথর। वाह, ये तो और भी डाउन है। बड़ी एक्सपिरियंस हो रहा है ना। এই যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্যালাকটাইট, এগুলো একটু পুরনো হয়ে গেছে, পুরনো স্ট্যালাকটাইটের অংশ হলো উপরে ঝুলছে। নিয়ে হাতে ক্যামেরা নিয়ে যেতে পারবো কিনা জানি না। বাবা দেখুন, এখানে কিন্তু এইভাবে সাইড হয়ে যেতে হবে। পেরিয়ে গেছি, কিন্তু ভিতরে একটা সুবিধা কি, রাস্তা অধিকাংশ জায়গায় ভালো করা আছে, সুন্দর বাঁধানো আছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট করা আছে, ফলে তেমন কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত সেরকম স্টিফ কিছু লাগলো না, সেরকম কঠিন জায়গা কিছু লাগলো না। বৃষ্টির জল গুহার ছাদের ফাটল দিয়ে নিচে পড়ার সময় গুহার চুনাপাথরের ক্ষয় ঘটায় এবং গুহার ছাদে চুনাপাথর ডিপোজিট করে গঠন করে স্ট্যালাকটাইট ও গুহার মেঝেতে গঠন করে স্ট্যালাগমাইট। আপাতত এখানে এসে আটকে গেছি, কারণ এখান দিয়ে অনেকেই পেরোচ্ছে রাস্তা। অনেক বয়স্ক মানুষও দেখছি সাহস নিয়ে ভিতরে চলে এসছেন। তো অবশ্যই যদি রিস্ক নেওয়ার ইচ্ছা থাকে তাহলে রিস্ক নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু শরীর স্বাস্থ্য বুঝে। যদি পায়ের ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, তাহলে কোনোভাবেই বলবো না যে এরকম রিস্ক নিয়ে আপনার ভিতরে আসতে। কারণ একবার যদি কোমরে কোনো সাংঘাতিক সমস্যা শুরু হয় বা পায়ের যদি সাংঘাতিক সমস্যা শুরু হয়, তাহলে কিন্তু এখান থেকে বের করানো খুব সমস্যা। কারণ পুরো রাস্তায় হচ্ছে এরকম ন্যারো পাথ, কোথাও একটু বড় জায়গা রয়েছে, আবার কোথাও কিন্তু ন্যারো পাথ। ফলে আপনাকে কিন্তু এইভাবেই বেরোতে হবে, মাথা নিচু করে, কোমর বেঁকিয়ে। তো সেই বুঝে ভিতরে আসা উচিত।
কিন্তু এই জায়গাটা দেখুন বেশ খানিকটা ডাউন, পা স্কিড করলে কিন্তু কিছু করার নেই, মুখ থুবড়ে পড়তে হবে, হাত পা ভাঙতে হবে। এক্সিটের পয়েন্ট চলে এসেছি। তো এখান দিয়ে একটা উপর থেকে একটা সোজা হোল রয়েছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এখান দিয়ে। বাট অ্যাকচুয়ালি কোনো দিক দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, তো বয়স কম থাকলে তো কোনো সমস্যা নেই, আরামসে বেরিয়ে আসা যাবে। শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে কোনো সমস্যা নেই, আরামসে বেরিয়ে আসা যাবে। এই হচ্ছে গুহা থেকে এক্সিট করার রাস্তা। এই মাউসমাই গুহার আশেপাশে রয়েছে আরও কয়েকটি গুহা, তবে দৈর্ঘ্যে বড় হওয়ায় ও সেফটির কারণে সেগুলিতে ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ। কেপ থেকে বাইরে চলে এলাম, গেটের বাইরে। আচ্ছা, টাইম দিয়েছিল আমাদের যত সম্ভব 12:10 পর্যন্ত। 12:10-এ আবার আমাদের বাসায় ফিরে যেতে হবে, তারপর সেখান থেকে হবে ডিপারচার। এই মৌসমাই কেবের বাইরেও কিন্তু বেশ কিছুগুলো দোকান রয়েছে, যেগুলোতে বিভিন্ন ব্যাগ, টুপি বা বিভিন্ন অন্যান্য জিনিস কিন্তু এখান থেকে আপনি চাইলে কিনতে পারেন। Okay, so we are now here in the lower Cherrapunji. Okay, so this is the lower part of lower Cherrapunji. From here, the border between India and Bangladesh is not that far. Okay, around 40 to 50 kilometers a day. তো দুপুর 12:18 আমরা মৌসমাই কেপ থেকে বেরিয়ে এসে বাস এখানে থামলো। বেশি দূর নয়, মৌসমাই কেপ জাস্ট মোটামুটি 20 মিনিট মতো এগিয়ে এসে বাস এখানে থামলো। তো বললো এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে নাকি বাংলাদেশ বর্ডার এবং বাংলাদেশের সিলেট অঞ্চলের বেশ খানিকটা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এখানে রয়েছে এই এত বড় একটা পাথর। এই জায়গাটির নাম খো রামহা অথবা মৌট্রপ। এই জায়গার নামের সাথে জড়িত রয়েছে এখানকার স্থানীয় এক পৌরাণিক ঘটনা। স্থানীয়দের মতে এই 200 ফুট উচ্চতার বিশাল পাথরটি আসলে রামহা নামক এক দৈত্যের ঝুড়ি। দৈত্যের মৃত্যুর পর তার ঝুড়িটি এই জায়গায় পড়ে থেকে এই পাথরটিতে পরিণত হয়েছে। এই পাহাড় যেখানে শেষ হচ্ছে উপত্যকা, ওখান দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বর্ডার এবং বাংলাদেশ। তো মূলত বাংলাদেশের সিলেট অঞ্চল এখান থেকে বেশ খানিকটা দেখা যায়। একটা ছোট্ট জলপ্রপাত রয়েছে, বেশ সুন্দর জলপ্রপাত। এই যে এখন চেষ্টা করছি যদি নিচের ওই জলপ্রপাতটার সামনে যাওয়া যায়, তো ওখানে সিঁড়ি দিয়ে নামার রাস্তা রয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হাতে সময় খুব কম, এখানে মাত্র 15 মিনিট দিয়েছে, বেশিক্ষণ দেয়নি এখানে, কারণ আরও স্পট রয়েছে যেগুলো আমাদের ঘুরে দেখতে হবে। তো
चलन देखी। एलिफेंट फॉल्स कौन सा है? आज नहीं दिखाएगा, वो साइट सीन के साथ होता है। তো এই ফলসের সামনে এলাম, তো এখানে যে ড্রাইভার আছে আমাদের বাসের ড্রাইভার, তাকে জিজ্ঞেস করলাম যে ফলসটার নাম কি। তো তিনি বললেন যে বিশেষ কোনো নাম নেই, এটা লোকাল একটা ফলস, কিন্তু বেশ সুন্দর, বেশ ভালোই পরিমাণ জল কিন্তু এখান দিয়ে বয়ে চলেছে। বাসের ড্রাইভার আর গাইড কিন্তু বেশ ভালোই তাড়া দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে একসাথে দেখার, যেমন মেন হচ্ছে 7টা পয়েন্ট বলে, কিন্তু তার সাথে আরও বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। তো ফাইনালি যখন পুরো ট্যুর যখন শেষ হবে তখন আমি ফাইনালি আপনাদের বলতে পারবো যে এক্স্যাক্টলি কটা পয়েন্ট দেখালো। তো সেই হিসাবে টাইমটা শর্ট, তো যেখানেই যাচ্ছি মিনিমাম যেটুকু টাইম লাগে সেটুকুই কিন্তু এরা টাইম দিচ্ছে। তো এখান থেকে ফিরে যাচ্ছি বাসের দিকে। দুপুর 12:42, আর এখন এসে পড়লাম নেক্সট আমাদের যে স্পট থাংকারাং পার্ক। এই থাংকারাং পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। প্রায় 100 একর জায়গা জুড়ে তৈরি এই পার্ক। চেরাপুঞ্জি শহর থেকে এই পার্কের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এই এরিয়াটি হচ্ছে মেঘালয় গভর্নমেন্টের দ্বারা প্রোটেক্টেড, কারণ এটা একটা ফরেস্ট এরিয়া। তো এখানে বিভিন্ন রকম যে প্রহিবিশন সেগুলো রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে অনেক, সেগুলো একবার দেখাচ্ছি দেখুন। আমাদের ট্যুর গাইড বললেন এটা ফরেস্ট এরিয়ার সাথে সাথে এটা হচ্ছে একটা বোটানিক্যাল পার্ক। তো এখানে বিভিন্ন রকম জাতের গাছ রয়েছে এবং এখানে হাইলি রেস্ট্রিকশন করা হয়েছে যে কোনো গাছে যেন হাত না দেওয়া হয়, কোনো গাছে যেন পাতা বা ফুল ছেঁড়া না যায়, তাহলে কিন্তু ফাইন হতে পারে। খাদের একদম ধারে অবস্থিত এই ভিউ পয়েন্টে দাঁড়ালে আপনার মনে হবে যেন আকাশে দাঁড়িয়ে আপনি নিচে থাকা পৃথিবীকে দেখছেন। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বাঁ দিকে তাকালে দেখা যায় ভারতের 6ষ্ঠ উচ্চতম কিনরেম জলপ্রপাত। আচ্ছা, এই থাংকারাং পার্কের মধ্যে কিন্তু এরকম বসার জায়গাও আছে, এই যে টেবিল করা, এখানে বসার জায়গা, তো আপনারা চাইলে এখানে বসে বিশ্রামও নিতে পারেন। আর ঠিক এইদিকে হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। তো থাংকারাং হচ্ছে এখানকার লোকাল গ্রামের নাম, এখানে যে গ্রামটা অবস্থিত সেটার নাম থাংকারাং, এবং সেই থাংকারাং গ্রামের নাম অনুসারেই এই ভিউ পয়েন্টের নাম দেওয়া হয়েছে থাংকারাং ভিউ পয়েন্ট। তো অ্যাকচুয়ালি থাং কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে জ্বালানো, মানে আগুন দিয়ে জ্বালানো, আর খারাং কথার অর্থ হচ্ছে মাছ, খাসি ভাষায় খারাং কথার অর্থ হচ্ছে মাছ। তো থাংকারাং কথার অর্থ হচ্ছে মাছ যখন জ্বালিয়ে অবশ্যই সেটাকে খাওয়া হয়। তো অ্যাকচুয়ালি এখানে শোনা যায় যে এখানকার যে লোকাল যারা ট্রেডার্স ছিল, যারা বিভিন্ন লোকাল যে টাউনগুলোতে গিয়ে যখন ট্রেডিং করতো, তো তখন তারা দুপুরে এই জায়গাটায় হল্ট করতো এবং এই জায়গায় তারা রান্না করে খেত। তো যেহেতু এরা মাছটাকে খুব প্রিয় খাদ্য বলে মনে করে এবং মাছ এখানে খেত, তো সেই হিসাবেই এখানকার নাম করা হয়েছে
থাংকারাং, অর্থাৎ মাছ পুড়িয়ে খাওয়া হতো এই জায়গাটায় দুপুরে খাওয়ার জন্য। তো সেই সুবাদে এখানকার নাম করা হয়েছে থাংকারাং। আচ্ছা, আর একটা জিনিস, আপনি মেঘালয়ে যে কোনো জায়গায় যে কোনো ট্যুরিস্ট স্পটে যখন যাবেন, ঠিক এরকম কিন্তু যে ডাস্টবিন ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটে কিন্তু দেখতে পাওয়া যায়, এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে তৈরি, যত সম্ভব বেত বা বাঁশের চটা দিয়ে তৈরি করেছে। তো সমগ্র মেঘালয়ের যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু ডাস্টবিন দেখতে পাওয়া যায়, এবং অনেক জায়গায় এরকম ডাস্টবিন আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ডাস্টবিনকে ইউজ করবেন। আপনারা যাই খান তার যে র্যাপার্স বা যদি জল খান তাহলে তার যে বোতল, প্লাস্টিক বোতল, অবশ্যই এরকম ডাস্টবিনে ফেলবেন। এখানে ওখানে নোংরা না করাই ভালো। সায়েন্স বইতে আমরা হেটারোট্রপ প্লান্টের কথা পড়ি, যার মধ্যে বিখ্যাত হচ্ছে পিচার প্ল্যান্ট এবং ভেনাস ফ্লাইট্র্যাপ। এখানে এসে আমি ফার্স্ট টাইম দেখতে পেলাম পিচার প্ল্যান্ট। দেখুন এখানে এই যে দুপুর 1:05, এখন বেরিয়ে পড়ছি থাংকারাং পার্ক থেকে। তো এবার গিয়ে আমরা বাসে বসবো এবং আমাদের যাত্রা শুরু হবে পরবর্তী স্পটের উদ্দেশ্যে। দুপুর 1:24, আর এখন এসে পৌঁছলাম 7 সিস্টার ওয়াটারফলসে। 7 সিস্টার মানে এখানে 7টা ওয়াটারফলস সেরকম কোনো ব্যাপার নয়। এখানে পিক সিজনে এলে 20 এবং তার থেকেও বেশি ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। 7 সিস্টার ওয়াটারফলস নাম দেওয়ার কারণ হচ্ছে নর্থ ইস্টে যে 7 যে স্টেট আছে, এখন তো 8টা স্টেট, কিন্তু আগে যে 7 স্টেট তাকে 7 সিস্টার বলা হতো, এবং সেই নর্থ ইস্টের 7টা স্টেটকেই রিপ্রেজেন্ট করছে এই ওয়াটারফলস। তার জন্য এরকম নামকরণ 7 সিস্টার ওয়াটারফলস। মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলায় অবস্থিত এই 7 সিস্টার ওয়াটারফলস, যার স্থানীয় নাম নস নিতিয়াং ফলস। প্রায় 1033 ফুট উচ্চতা সম্পন্ন এই জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে চতুর্থ স্থান অধিকার করে রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এই পিছন দিকে 7 সিস্টার ওয়াটারফলস। হয়তো এই সময় যেহেতু বর্ষা এখনও সেরকমভাবে শুরু হয়নি, ফলে জলের ধারা তেমনভাবে দেখা যাচ্ছে না, সেরকম বিশাল রূপে দেখা যাচ্ছে না, কিন্তু পিক সিজনে আসলে এখানে জলের ধারা আরও বেশি পরিমাণে দেখা যাবে। কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই যথেষ্ট এবং অপূর্ব সুন্দর ভিউ। হয়তো প্রত্যেকটা ঝর্ণা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক নিচে কিন্তু চলে যাচ্ছে ঝর্ণার জল, অনেক নিচে, এই নিচে গিয়ে নদীতে পড়ছে। অসাধারণ দৃশ্য। 7 সিস্টার ওয়াটারফলস দেখা হলো। এবার আবার বাসের হর্ন বাজা শুরু হয়ে গেছে, ফলে বাসে ফিরে যেতে হবে। তবে যেটুকু দেখলাম এখনও পর্যন্ত মেঘালয় ইজ অ্যামেজিং, খুব সুন্দর লাগলো, অপূর্ব সুন্দর। প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা ভিউ পয়েন্ট অপূর্ব সুন্দর। এখনও পর্যন্ত অভিজ্ঞতা অসাধারণ। আগে দেখা যাক কী হয়। সেই দিন 7 সিস্টার ওয়াটারফলস দেখার পর আমাদের পরবর্তী এবং সেই দিনের শেষ সাইট ছিল নৌকালিকাই ওয়াটারফলস। তবে নৌকালিকাই ওয়াটারফলসে পৌঁছানোর আগে আমরা দেখে নিয়েছিলাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের মধ্যে অবস্থিত একটি অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যে ছিল মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন উপজাতিদের ব্যবহারের জিনিসপত্র। তবে এই মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই নৌকালিকাই ওয়াটারফলসের এন্ট্রি টিকিট মূল্য 20 টাকা।
দুপুর 2:40 আর এখন এসে পৌঁছালাম নৌকালিকাই ওয়াটারফলসে। এখানেই হচ্ছে লাঞ্চের জায়গা রয়েছে। আমাদের যে গাইড রয়েছে এবং ড্রাইভার রয়েছে তারা বললেন যে এখানেই লাঞ্চ করে নিতে। লাঞ্চ অর্ডার করার পর রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখা পেলাম ভারতের তৃতীয় উচ্চতম জলপ্রপাত নৌকালিকাই ফলসের, যেখানে জল প্রায় 1115 ফুট উচ্চতা থেকে সরাসরি নিচে ঝরে পড়ছে। লাঞ্চ নিয়ে নিয়েছি, একটা জায়গা দেখে বসে পড়ি। তো আগে আমি লাঞ্চ করে নিই, তারপর আপনাদের ভালো করে ওয়াটারফলস ঘুরে দেখাবো এবং তার সাথে এই ওয়াটারফলসের সাথে জড়িত একটা মর্মান্তিক ঘটনার বিবরণও দেব। আপনারা সঙ্গে থাকুন। লাঞ্চে নিয়েছি ভাত, সাথে রয়েছে ডাল আর পাঁপড়, চিকেন নিয়েছি, এখানে স্যালাড আছে আর এখানে একটা সবজি আছে, মিক্স সবজি রয়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে লেগেছে। ভালো রান্না, বেশ ভালো, ঘরোয়া রান্না, খুব আহামরি টেস্ট নয় কিন্তু বেশ ভালো। এর সাথে দিয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে। তো নৌকালিকাই ওয়াটারফলসের এখন এই মুহূর্তে ভিজিবিলিটি তেমন নেই, প্রচণ্ড ফগে ছেয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কীরকম, আপনারা দেখুন। এই যে দূরে দেখা যাচ্ছে অল্প করে ওপর থেকে জলধারা পড়ছে নিচে। তো যেটুকু দেখতে পাচ্ছি খালি চোখে যে এত নিচে জলটা পড়ছে, যে নিচের জল কিন্তু ধোয়ার মতো হয়ে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে। পরে ওয়াটারফলসও তেমনভাবে ভিজিবল নয়, এই যে ঢেকে গেল, পুরোই ঢেকে গেল। মেঘ কীরকম করে উড়ে ওপরের দিকে আসছে। এই জন্যই রাজ্যের নাম মেঘালয়। অসাধারণ দৃশ্য। এই ফলসের নামের পিছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। শোনা যায় লিকাই নামক এক স্থানীয় মহিলা তার স্বামীর মৃত্যুর পর পুনরায় বিবাহ করে তার একমাত্র কন্যা শিশুর দেখভাল করার জন্য। মেঘালয় মাতৃতান্ত্রিক সমাজ হওয়ার কারণে সেই সময় মহিলারা বাইরের কাজ করত ও পুরুষেরা করত বাড়ির কাজ। যাই হোক, লিকাইয়ের দ্বিতীয় স্বামী সেই কন্যা শিশুটির ওপর খুবই কুপিত ছিল। একদিন লিকাই কাজের জন্য বাড়ির বাইরে গেলে তার স্বামী কন্যা শিশুটিকে হত্যা করে। বাড়ি ফিরে এসে লিকাই যখন সব জানতে পারে, তখন সে রাগে ও দুঃখে এই জলপ্রপাতের কাছ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। তো খাসি ভাষায় নৌ কথার অর্থ হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়া, এবং কা কথার অর্থ হচ্ছে মহিলা। আর লিকাই হচ্ছে ওই মহিলার নাম, যে মহিলার ঘটনা আমি বললাম। তো নৌকালিকাই মানে লিকাই নামে মহিলা এই ওয়াটারফলসের কাছ থেকেই নিচে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেই কারণে এই ওয়াটারফলসের নাম নৌকালিকাই ওয়াটারফলস। নৌকালিকাই ফলস দেখে ফেরার আগে চলে গিয়েছিলাম ফলসের ভিউ পয়েন্টের সামনেই থাকা স্থানীয় এক সুভিনিয়ার শপে। সেখানে দেখে নিয়েছিলাম হাতে বানানো নানান ধরনের সুন্দর জিনিস। তো বন্ধুরা, আজকে আমার মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার চেনাশোনা মানুষজনের সাথে আমার চ্যানেল এবং ভিডিওগুলি শেয়ার করবেন, তাতে আমি অনেক উপকৃত হব। আর যদি কোনো কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এর পরের পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।